বানানো লাল চা আর তার সাথে চিজ ভেজ স্যান্ডউইচ, গ্রিল স্যান্ডউইচ। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখন টাইম বলছে সকাল 8:28 আর আমরা মোটামুটি রেডি। মোটামুটি না, কমপ্লিট রেডি। হ্যাঁ, রাত থেকে ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে রেখেছিলাম। ব্যাগ বাঁধাও ছিল, মানে বাঁধা না, ব্যাগ পুরো লকড ছিল। এখন গিয়ে বাঁধবে, ওই জন্য আমি কোনো ব্রেকফাস্ট ঝামেলাও নিইনি ওটস ফোর্স করার। পুরো ফটাফট ভেজ গ্রিল স্যান্ডউইচ তার সঙ্গে চা খেয়ে বেরিয়ে যাবো। হোটেলেই বলে রেখেছিলাম কালকে রাত্রিবেলা যে আমাদের 7:30টার সময় ব্রেকফাস্ট দিয়ে দিতে। তো 8:45টার সময় আমি ফোন করলাম, ভাইয়া ঘুম থেকে উঠে আমি ভেজ রাও। তবে আমাদের টোটাল প্যাকিং করতে করতে পাঠিয়ে দিয়েছে। আর আমি প্রত্যেক দিনই রুম থেকে বেরোনোর সময় এরকমভাবে বেডগুলোকে উল্টে দিই, যাতে ওই পাশটাকে প্রথমে চেক করে নিই, তারপরে বালিশ থেকে শুরু করে যত ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট রয়েছে সব কিছু ওই পাশে ফেলে রাখি, যাতে এই দিকে ঝামেলা ক্রিয়েট না করে। ওই দিকটাতে কিছু নেই এটা শিওর হয়ে তারপরে এগুলো করি আর কি। পেপার প্রো যে ইনার আমি পরি সেটা পরে নিয়েছি, জাস্ট রাইডিং জ্যাকেট পরবো, শু টু কিন্তু সবই পরা হয়ে গেছে আমার। তো এই হচ্ছে ব্যাপার। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যাই নিচে। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। এখনো দোকানপাট সেরমভাবে খোলেনি এখানে। এই পেছনেই রয়েছে লেক। লেক তো তোমাদের দেখিয়েছি, নাকি লেক আর নতুন করে দেখালাম না। বনি বলছে মাউন্ট আবু কিন্তু শপিং করার জন্য আইডিয়াল জায়গা। কিছু কিছু দোকান খুব দাম বেশি নেয়, আবার কিছু কিছু দোকান যদি খুঁজে পাওয়া যায় তাহলে দাম কিন্তু কমও পাওয়া যায়, মানে বার্গেনিং করে নিতে হবে একটু। যাই হোক, সকাল 9:20 বাজে আর আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি অন্য দিনের তুলনায়। তবে আমরা যেভাবে প্ল্যান করেছিলাম 8:30টার মধ্যে বেরোবো, সেটা কিন্তু হয়নি। এই সামনে কিন্তু পেট্রোল পাম্প রয়েছে, আর এই মাউন্ট আবুতে একটাই মাত্র পেট্রোল পাম্প, সেটাই বা সাইডে রয়েছে এইচপির পেট্রোল পাম্প। গতকাল আমরা এখান থেকে পেট্রোল ভরিয়ে নিয়েছি, আজকে আমাদের পেট্রোল ভরানোর কোনো দরকার নেই, কারণ আজকে আমরা জার্নি করতে চলেছি 164 কিলোমিটার। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যথেষ্ট অল্টিটিউডে ছিলাম আমরা। এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো, আবার আমরা গরম পাবো, বেশ গরম পাবে। এখানে গতকাল সন্ধ্যেবেলা দেখছিলাম অনেকে কিন্তু সোয়েটার পরেছে, জ্যাকেট পরেছে, মানে এখানকার যে লোকাল লোকজন রয়েছে তারা কিন্তু জ্যাকেট সোয়েটার পরেই দোকানে কাজকর্ম করছে। এখন আমরা 20 কিলোমিটার এই পাহাড় পাবো। 20 কিলোমিটার পর থেকে আর পাহাড় পাবো না, দূরে আমরা পাহাড়ের রেঞ্জ দেখতে পাবো। দেখো পাহাড়টা, দেখো পাহাড়ের সাইজটা দেখেছো, বিরাট বড় একটা পাহাড়। যাই হোক, গতকালের ব্লগে আমি বলেছি, আজকেও একটুখানি শেয়ার করে দিই তোমাদের সাথে। মাউন্ট আবুর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু আবু রোড। আবু রোডের ডিস্টেন্স মাউন্ট আবু থেকে 25 কিলোমিটার। তোমরা যারা ট্রেনে আসতে চাইছো তো মাউন্ট আবুর থেকে বা আবু রোড থেকে মাউন্ট আবু চলে আসতে পারো, 25 কিলোমিটার। আর প্লেন, মানে যদি কেউ প্লেনে আসতে চাও তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে উদয়পুর। মাউন্ট আবু থেকে এখন যে 20 কিলোমিটার আমরা নামবো, এই জায়গাটা কিন্তু বেশ রিস্কি। যথেষ্ট কার্ভ রয়েছে রাস্তায়, যথেষ্ট বেঞ্চ রয়েছে, আর অপোজিট সাইড থেকে কিন্তু খুব স্পিডে গাড়ি চলে আসে। অনেক সময় লেন ব্রেক করেও দেয়, এই লেন থেকে এই লেনে চলে আসছে ঘোরার সময়। তো খুব সাবধানে কিন্তু এই জায়গাটায় রাইড করতে হবে বা ড্রাইভ করতে হবে। আমার বাইকের টায়ারের অবস্থা খুব একটা ভালো না, আমাকে বাইকের টায়ারটা চেঞ্জ করতে হবে। আমি আসার আগেই করিয়ে নিয়ে আসতাম, কিন্তু সময় পাইনি, বুঝতেই পেরেছো। আমার বাইকটা এতদিন কাজ হচ্ছিল, বাইকে র্যাপ হচ্ছিল, বাইকে কালার হচ্ছিল, তো সব কিছু করে আমি যখন বাইকটা হাতে পেয়েছি তারপরে টায়ার চেঞ্জ করার সময় আর পাইনি। ঠিক আছে, এই ট্রিপটা চলে যাবে, কিন্তু নেক্সট ট্রিপের আগে আমাকে কিন্তু টায়ার চেঞ্জ অবশ্যই করতে হবে। নেক্সট আবার আমার সিকিম ট্রিপ রয়েছে, অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে সিকিম ট্রিপ রয়েছে। তো টায়ার চেঞ্জ করে তারপরে আমাকে সিকিম যেতে হবে, কারণ গাড়ির এই টায়ার নিয়ে কিন্তু সিকিম যেতে পারবো না। হ্যাঁ, বাদিকে কিন্তু পুরো খাদ রয়েছে, পুরো খাদ। এই পাহাড়ের ভিউ নিতে নিতে আজকের জার্নি সম্বন্ধে তোমরা একটু শুনে নাও। আমরা তো যেতে চলেছি আজকে দ্য সিটি অফ লেকস, উদয়পুরে। এখান থেকে উদয়পুরের ডিস্টেন্স, মানে আমাদের হোটেল থেকে উদয়পুরের ডিস্টেন্স দেখাচ্ছিল 164 কিলোমিটার। আমরা কিন্তু সেই পিন্ডওয়ারা অবধি যাবো। পিন্ডওয়ারাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাব গোগুন্ডার দিকে। তাহলে মানে পিন্ডওয়ারা গোগুন্ডা হয়ে আমরা উদয়পুর পৌঁছাবো। এখন আমাদের 156 কিলোমিটার জার্নি করতে হবে, আর এই 156 কিলোমিটার যেতে 2 ঘন্টা 50 মিনিট সময় লাগবে বলে বলছে গুগল।
2 ঘন্টা 50 মিনিট আমরা যদি নন স্টপ করতে পারি তাহলে 2 ঘন্টা 50 মিনিটে বেশ কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে যাব, হয়তো 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। যদিও তার জন্য আমাদের কিন্তু ওভার স্পিডিং বা অন্য কিছু করতে হবে না, নন স্টপ যদি চলে যাই উদয়পুর অবধি তাহলে কিন্তু আমরা 20 মিনিট অন্তত টাইম সেভ করে নিতে পারবো, 20 থেকে 25 মিনিট। যদি তোমরা মাউন্ট আবু আসো তো নাক্কি লেকের সামনেই হোটেল নেওয়ার চেষ্টা করবে। নাক্কি লেক থেকে যে নিয়ারেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে, ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, সেগুলো কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে। মানে নাক্কি লেককে রাউন্ড করে একটা ট্রিপ হয় আর কি। নাক্কি লেকের ওই 2.5-3 কিলোমিটার মতো পুরো রাউন্ড ট্রিপ। হ্যাঁ, ওটা কিন্তু হেঁটেই তোমরা ঘুরে বেড়াতে পারো। ওখানেও কিন্তু বেশ কিছু স্পট রয়েছে। তার মধ্যে টোড রক কালকে আমরা ভিজিট করেছি, হনুমান পয়েন্ট রয়েছে যেখান থেকেও ভালো সানসেট দেখা যায়। আর বাকি তো লেক রয়েছে, লেকে বোটিং করতে পারো। 200 করে পার পার্সনের খরচা। আমরা 400 টাকা দিয়ে আধ ঘন্টা বোটিং করেছি। বাবা, সব মাউন্ট আবু ঘুরতে আসছে না, স্কুল বাস এটা ঘুরতে আসছে। আর এদিকে একটা বাস আছে দেখতে পাচ্ছি, এখানে রান্না হচ্ছে। এরা রাজস্থান ট্রিপে এসছে, এখানে বাস পার্ক করে রান্না হচ্ছে। বাস পোহা হচ্ছে। পাহাড় থেকে নেমে এসে আমরা একটা রাস্তা পেয়েছি, এই রাস্তা দিয়ে আগের দিন আমরা এসেছিলাম। এখান থেকে 5 কিলোমিটার মতো যাবো, মানে এই রাস্তা দিয়ে 5 কিলোমিটার মতো যাবো, তারপরে NH27 পাবো। যাই হোক, এই ট্রিপে এখনও কিন্তু অনেক কিছু দেখানোর আছে, আমরাও সব কিছু আস্তে আস্তে দেখবো আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। চলে এসেছি কিন্তু আমরা সার্ভিস লেনে, NH27 সার্ভিস লেন। NH27 সম্বন্ধে তোমাদের অনেকবার বলেছি, মাঝে মাঝে কিন্তু NH27 সাথে আমাদের দেখা হয়ে যায়। নর্থ বেঙ্গল গেলেও NH27 কিছুটা পার্ট আমরা পাই। তার সাথে আগেরবারে যখন অযোধ্যা রাম মন্দির যাচ্ছিলাম তখন NH27 আমরা পেয়েছিলাম। একদম ইস্ট থেকে ওয়েস্ট অবধি চলে গেছে বলতে পারো, মানে গুজরাটের পারাদ্বীপ থেকে শুরু করে আসামের শিলচর অবধি চলে গেছে NH27। বাবা, এই ট্রাকটা তো মনে হচ্ছে একটা কামান নিয়ে যাচ্ছে পুরো, দেখো পুরো কামানের গোলা রয়েছে মনে হচ্ছে, মানে কামানটা রয়েছে পুরো। ওরে বাবা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 64 আর 16 80 চাকা, সামনের দুটো 82 চাকার ট্রাক ছিল, ওটা 82 চাকার ট্রেলার ছিল। ওই দিকে কিন্তু আমরা যোধপুর জয়পুরকে ছেড়ে দিলাম, আমরা স্ট্রেট উদয়পুরের মানে রাইট সাইডে উদয়পুরের দিকে নিয়ে নিলাম। সামনে কিন্তু বেশ একটা মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, এটাও কিন্তু আরাবল্লী পর্বতেরই অংশ। এটাও কিন্তু পাহাড় কেটে বানানো রাস্তা, দুপাশে পাহাড় রয়েছে দেখতে পাচ্ছ। আর রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে এইখানেও পাহাড় ছিল, মাঝখান দিয়ে রাস্তাটা বানিয়ে দিয়েছে, কেটে রাস্তাটা বানিয়ে দিয়েছে। ওফ, কি ভিউ! এ তো মহারাষ্ট্রের ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন রেঞ্জ মনে হচ্ছে। মহারাষ্ট্রে যখন রাইডে গেছিলাম তখন কিন্তু এরকমই রাস্তা আমরা পেয়েছিলাম। রাজস্থানে এরকম রাস্তা থাকবে সেটা কিন্তু সত্যিই কল্পনা করা যায় না, যদিও লাস্ট 2-3 দিন ধরে আমরা দেখছি এরকমই রাস্তা। খোখারিয়া নাল তো মন্দিরের মতো টানেল পুরো একদম। আরে 150 মিটারের টানেল, পুরো মনে হচ্ছিল মন্দির, বাইরেটা দেখে মনে হচ্ছিল মন্দির। এই টানেলটার নাম উখালিয়াতে, এটা হচ্ছে সেকেন্ড টানেল। আরে বাবা, এরকম কি টানেল পাবো নাকি আমরা পরপর? আর টানেলগুলোর নামও থাকবে মনে হচ্ছে। উখালিয়াত, এটা প্রায় 200-250 মিটারের একটা টানেল। এখান দিয়ে হলদিঘাটি, কুম্ভলগড় ফোর্ট, হলদিঘাটি কিন্তু এদিকে চলে যাচ্ছে, এদিকে। তো হলদিঘাটির যুদ্ধ আমরা সবাই জানি, মহারানা প্রতাপের সাথে হয়েছিল মোগলদের। এই রাস্তার মাঝখানে উট বসে আছে, আমাদের ওখানে গরু বসে থাকে আর এখানে রাস্তার মাঝখানে উট বসে আছে। এই উটটা অ্যাক্সিডেন্ট করেছে মনে হচ্ছে, অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছে। উটটা না দেখে আমার এতটা খারাপ লাগছে, আমরা ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। কিছু হয়েছে দেখো, এখানে পটিও করে দিয়েছে, তার সাথে সাথে ইউরিনও করেছে। উঠতে পারছে না, ট্রাই করছে, উঠতে পারছে না।
ব্যাপারটা হচ্ছে আমি একটা অ্যানিম্যাল প্রোটেকশন সোসাইটির নাম্বার পেয়েছি, এখান দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, সেই গাড়িটা আমাকে নাম্বার দিয়েছে একটা অ্যানিম্যাল প্রোটেকশন সোসাইটি। প্রথমে একজনকে আমি ফোন করলাম, সে বললো যে আমার দ্বারা সম্ভব নয়, তো উনি আরেকটা নাম্বার দিলেন, তো তাকে আমি আবার কল করলাম। কল করে আপাতত এখানকার লোকেশন সেন্ড করে দিয়েছি। এখন বলছে এখানকার কোনো ভিলেজে লোকের কোনো নাম্বার দিতে, যে এখান দিয়ে হেল্প করে দিতে পারবে। কারণ উদয়পুর থেকে 40-50 কিলোমিটার দূর থেকে এসে এখান দিয়ে নেওয়াটা ওর পক্ষে সম্ভব না বলছে। ও বলছে লোকাল এখানকার কেউ অ্যারেঞ্জ করে দিলে তাহলে হয়তো হতে পারে। দেখি আমি সামনে যাচ্ছি, দেখি তাহলে এই সামনে রেস্টুরেন্টে একবার ঘুরে আসি, এখানে জিজ্ঞেস করি। তো এখানে হচ্ছে মেয়র রেস্টুরেंट, मेयर रेस्टोरेंटेर भैया के पेची। आपका नाम क्या है? मेरा नाम मदन लाल रेवाड़ी। मदन लाल रेवाड़ी। रेवाड़ी, आप इधर ही रहते हो? हाँ, ये आपका नंबर दे दो, मैं उनको भेज देता हूँ। आपको कल मेरे ऊपर मतलब ये कल मेरे ऊपर नहीं आया, मतलब इन लोगों ने नहीं, आप तो एक्सीडेंट नहीं किया, मैं खुद देखा। हाँ हाँ हाँ, तो ये आप एक्सीडेंट नहीं किए, ये कैमल खड़ा हुआ है, मैं फ़ोन किया। हाँ, मैं इधर उनसे बात भी हो रहा है, व्हाट्सएप पे मेरा बात भी हो रहा है, तो आपको इसलिए वीडियो में मैं ले रहा हूँ कि आपके ऊपर कोई तकलीफ ना आए। ये इनका नंबर दे दो। आपका ही दे दो ना, कोई दिक्कत नहीं। वो खाली लोकल एक आदमी का नंबर मांग रहा है, क्योंकि वो गाड़ी भेजेगा ना इतने दूर से, इसलिए बोल रहा हूँ। आपका ही दे दो, ये देखो वो किसी विलेज वाले पर्सन का नंबर सेंड कर दो। आप ले लो, कैमल का जान बच जाएगा, आपको भी हाँ, ये पर लगेगा ना। मैं तो खुद नीम का पता लेके जा रहा, पानी लेके जा रहा। हाँ, वो पानी थोड़ा उसको पी लो। हाँ, आपको थोड़ा सा ढूंढ के ना फ़ोन करना चाहिए था। ये गिर गिर के इधर पड़ा हुआ, कब से गिरा है? अभी हुआ है, अभी सुबह सुबह अच्छा ऐसे जा रहा था पैदल, 10-15 ऊँट गए अच्छा। आगे, इसके पीछे यही जा रहा, फिर किसका पता नहीं पड़ रहा है। তো ওনার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওনার কাছে কল এসে গেছে। ওনাকে কল করে তারপরে ইয়ে করছে, হেল্প করার চেষ্টা করছে। আমরা জল খাওয়ানোর চেষ্টা করেছি। এই হচ্ছে সিচুয়েশন এখন ক্যামেলের। রাস্তার মধ্যে এখানে একটু পাতা টাতা ফেলেছি, ইটও রেখেছি একটা, যাতে ক্যামেলটাকে কেউ এসে আবার ঠুকে না দেয়, অ্যাক্সিডেন্ট না করে দেয়। তো এরকমভাবে রেখেছি আপাতত। অলরেডি একটা হেল্পলাইনে গাড়ি এসছে, আমি দেখতে পাচ্ছি ক্যামেলটাকে দেখার জন্য। ভাইয়ারা এসছে, আমি এবার একটু নিশ্চিন্ত হয়েছি। ये किसका इंजेक्शन है? पेन किलर ये कौन सा वाला सर? इंजेक्शन দিচ্ছে এখানে। टेंशन नहीं। অ্যানিম্যাল রেস্কিউ থেকে আমাকে ফোন করেছিল, ফোন করে আবার বললো যে গাড়ি পাঠাচ্ছে 45 মিনিটের মধ্যে। কিন্তু ভাইয়ারা যেহেতু পেন কিলার দিয়েছে, আমি ভাইয়াকে ফোন দিয়েছি কথা বলার জন্য। वो गए, वो ऊँट को जंगल में डाल के फिर आ रहा है। ও क्या बोल रहे हैं? आ रहे हैं 40 मिनट। আমরা 1 ঘন্টা 10-15 মিনিট এখানে ওয়েট করলাম, পুরো জিনিসটা করলাম আর কি। ভেবে ভালো লাগছে যে কেউ রেস্কিউ করতে আসছে। ইঞ্জেকশনও পেয়ে গেছে, ব্যথার ইঞ্জেকশন। উটটা বেশ ডাকাডাকি করছে, একটু গলা তুলে দেখছে, বেশ ভালো লাগছে। ওদের হাতে এবার ছেড়ে দিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি উদয়পুরের দিকে। আমরা আজকে উদয়পুরে আমাদের একদিনই টাইম আছে, তো আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে গিয়ে সাইট সিন করবো, কিন্তু এই উটের জন্য বুঝতেই পারছো এরকম একটা সিচুয়েশন দেখে মনটা এত খারাপ হয়ে গেল না, আমি বেরিয়েও গেছিলাম, তারপরে আবার ঘুরিয়ে ব্যাক করে এসেছি। এসে উটটাকে একটুখানি হেল্প করার চেষ্টা করলাম। তো সব কিছু করা হয়েছে, জল টল খাওয়ানো হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, পেন কিলার দেওয়া হয়েছে, গাড়ি আসছে, আর তারপরে এখানকার লোকাল হাইওয়ের হেল্পলাইন থেকে তো চলে এসছে, দেখতেই তো পেলে। NH27কে ছেড়ে দিয়ে আমরা রাইট সাইডে ঢুকে গেছি NH58-এ, আর 9 কিলোমিটার পরেই রয়েছে উদয়পুর। মানে গুগল বলছে আর 9 কিলোমিটার। আর আমরা এখানে কিন্তু বিভিন্ন রকমের পোল আছে, উদয় পোল আছে, সুরজ পোল আছে। আমরা উদয় পোলে আশেপাশে কোথাও একটা থাকবো, তো সেখানে এখন আমরা পৌঁছাচ্ছি। এদিকে উদয়পুর বাস স্ট্যান্ড, উদয়পুর বাস স্ট্যান্ডের সামনে বনি একটা হোটেল খুঁজেছে, নিচে পার্কিংও আছে। খোল, রুমটা দেখাই। বনি ঠিক করেছে রুম, একদম প্রপার লোকেশনে, উদয়পুরে প্রপার লোকেশনের রুম। এই হচ্ছে বাথরুম। হ্যাঁ, 1300 টাকা রুম রেন্ট নিয়েছে, 1300 টাকা নেট। হ্যাঁ, তো ওটা একটুখানি বার্গেনিং করে 1300 টাকা নিয়েছে। এখানে ওয়াইফাই সবকিছু পাওয়া যাবে, এসি আছে, সবকিছু আছে। আর এখানে কিন্তু এসি রুম লাগবে, এখানে যথেষ্ট গরম রয়েছে। হ্যাঁ, এখানে এসি রুম লাগবে।
এইবারে ব্যাপার হয়েছে কি, আমি ভেবেছি যে কটা প্যান্ট ক্যারি করেছি সব কটাই জগার, তো বেল্ট লাগবে না, তো ফিতে থাকবে, ফিতে দিয়ে বেঁধে নেবো। কিন্তু এই যে প্যান্টটা আমি ক্যারি করেছি এটার মধ্যে বেল্ট লাগবে, একটু কোমরটা ঢিলা হয়ে গেছে আমার, তো ওই জন্য আমাকে বনির বেল্ট দিয়ে পড়তে হচ্ছে। আমি বেল্ট ক্যারি করতেই ভুলে গেছি আর কি এইবার। তো বনির এই সরু মতো বেল্ট, তো সরু বেল্ট দিয়ে পড়ছে, যদিও গেঞ্জি পরবো ছেড়ে নেবো, তো বেল্টটা দেখা যাবে না। দেখে নিতে পারো এই হচ্ছে হোটেলের নাম্বার, একদম কিন্তু প্রপার প্লেসে হোটেল, প্রপার প্লেস। উদয়পোল হচ্ছে জায়গার নাম, উদয়পোলে কিন্তু ভালো ভালো হোটেলগুলো রয়েছে, আর উদয়পোল থেকে কিন্তু প্যালেস বলো বাকি টুরিস্ট স্পটগুলো বেশ কাছাকাছি। যাই হোক, আমরা এখানে অল্প একটু খাবার অর্ডার করেছি, খাবার খাবো, খাবার খেয়ে জাস্ট আমরা বেরোবো। আমাদের সাইট সিন রয়েছে কিছু, আমরা ভেবেছিলাম এখানে 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাবো, ওই জন্য আজকে তাড়াতাড়িও বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় ক্যামেরা 12টার মধ্যেই পৌঁছে যেতাম, 12টার মধ্যে আমাদেরকে ম্যাপ দেখাচ্ছিল 11:50 এর মধ্যে পৌঁছে যাবো আমরা। ভালো লাগছে যে ক্যামেলটাকে অন্তত রেস্কিউ করতে পেরেছি, মানে ওরকম একটা প্রাণী রাস্তার মধ্যে পড়ে আছে, কখন থেকে পড়ে আছে, ওরকম চড়া রোদে পড়ে আছে, উঠতে পারছে না, তো দেখে এতটাই মায়া লেগেছিল যে ওই জন্য দাঁড়িয়ে পড়লাম ওখানে। তো বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে এসছি, তোমরা তো দেখেইছো ব্লগে। আর এখন ফোন করে আমি জানলাম, মদনলালজিকে কল করলাম, উনি বললেন যে ক্যামেলকে রেস্কিউ করা হচ্ছে, ক্রেনে করে ক্যামেলটাকে তোলা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হবে, এটা হচ্ছে ব্যাপার। আর এখন যে আর অ্যানিম্যাল যে রেস্কিউ সেন্টার আছে তাকেও কল করেছিলাম, সে এখনো রিসিভ করেনি, তো আমি হোয়াটসঅ্যাপ করে রেখেছি, বাকি ইনফরমেশন পেলে তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এই মাশরুম আর ভাত এটা হচ্ছে এখন খাবো, ব্যাস এটা খাবো, খেয়ে বেরোবো। এটা মাশরুমটা এত ভালো করেছে না, দুর্দান্ত লাগছে, চিকেনের থেকেও ভালো লাগছে মাশরুম, দুর্দান্ত। 230 হচ্ছে মাশরুম আর 130 হচ্ছে রাইস আমরা 1 প্লেটই অর্ডার করেছি, মাশরুমে 1 প্লেট অর্ডার করেছি, অল্প অল্প খাবো, বেরোতে হবে তাড়াতাড়ি। এই দেখো চেঞ্জ হয়ে গেছে, খাওয়ার সময় একটা ড্রেস পরলে এখন মনে হচ্ছে না ওটা পরলে ওকে ভালো লাগছে না, হ্যাঁ আবার চেঞ্জ হয়ে গেছে। এটাও ভালো লাগছে। এটা কি রাইডার তো দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে শুটিং এ এসেছে। হ্যাঁ একসাথে করছি, রাইডও করছি, শুটিং করছি, একসাথে সবকিছু করছি। তো আবার আমরা বসে গেছি হচ্ছে অটোর মধ্যে, আমাদের হোটেল থেকে সিটি প্যালেসের ডিস্টেন্স হচ্ছে 1.4 কিলোমিটার, এটা অটো আমরা পেয়ে গেছি, অটো 100 টাকা বলেছে, 80 টাকায় ডিল ডান হয়েছে। তো আজকে এই হেলমেট ক্যারির জন্য আর বাইক নিয়ে বেরোতে ইচ্ছা করলো না, রাজস্থানি পাগড়ি নিয়েছি একটা। পেছনে রয়েছে সিটি প্যালেসের টিকিট কাউন্টার, টিকিট কেটে নিয়েছি আমরা জাস্ট কমপ্লেক্সে এন্ট্রি করার টিকিট কেটেছি, পার পার্সন 50 রুপিস করে। আর এখানে মিউজিয়াম ভিজিট রয়েছে, মিউজিয়াম ভিজিটের জন্য 450 রুপিস হচ্ছে পার পার্সন টিকিট। তার সাথে সাথে লেক পিচোলা রয়েছে বা পিচোলা লেক রয়েছে, পিচোলা লেকে বোটিংয়ের চার্জেসও রয়েছে। দুপুরবেলা 2টো অবধি বোটিংয়ের চার্জেস দেখলাম পার পার্সন 600 টাকা করে, আর 3টে থেকে 5টা অবধি বোটিংয়ের চার্জ দেখলাম 800 টাকা পার হেড। তো বোটিং করার কোনো রকম ইচ্ছা আমাদের নেই, 800 টাকা পার হেড দিয়ে আমরা এখন বোটিং করবো না। আমরা তো করেছি বোটিং একবার, বোটিং করেছি, আর 800 টাকা পার হেড দিয়ে এমনিতেও আমি বোটিং করতাম না। আর তার সাথে এই যে এটা হচ্ছে কমপ্লেক্স এন্ট্রি টিকিট, মানে আমরা কিন্তু মিউজিয়ামে যাব না, আমরা প্যালেসে ঢুকবো বা বাইরে থেকে প্যালেসটা দেখবো, কমপ্লেক্সে থাকবো প্যালেসের, জাস্ট ভেতরে আমরা যাব না। সিটি প্যালেসের টিকিট কাউন্টারের ঠিক অপোজিটেই রয়েছে এখানে একটা ইলেকট্রিক কার ফেসিলিটি রয়েছে, যেই কারটাতে আমরা উঠবো, 50 টাকা করে পার হেড টিকিট। 1 কিলোমিটার মতো গাড়িটা নিয়ে যাবে আমাদের সামনে ছেড়ে দেবে। 1 কিলোমিটারের জন্য আমরা মোটামুটি গাড়ি নিয়েছি, মানে সব কিছুরই এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি, ওই জন্যই গাড়িটা নেওয়া মেনলি, নাহলে হেঁটেও যাওয়া যেত। যেহেতু আমাদের হাতে টাইম কম রয়েছে ওই জন্য আমরা গাড়িটাই নিয়ে নিই। তো ইলেকট্রিক কারের সাথে সাথে এখানে কিন্তু ট্রেনও রয়েছে, টয় ট্রেন বলতে পারো। এই টয় ট্রেন, এই যে সামনে হচ্ছে ইঞ্জিন, টয় ট্রেনের এই হচ্ছে ইঞ্জিন। সব কিছুই টাকার ব্যাপার আর কি, রাজস্থানে সমস্ত কিছুতেই টাকা টাকা টাকা, প্যালেসে এন্ট্রির জন্য টাকা। এখানে যারা অটোওয়ালা না, তারা হচ্ছে কোটিপতি। তো আমি এখন দাঁড়িয়ে আছি উদয়পুর সিটি প্যালেসের ঠিক বাইরে, এটা হচ্ছে প্যালেস। এই প্যালেস কিন্তু প্রায় 400 বছর ধরে তৈরি হয়েছিল। মেওয়ার রাজবংশ বলতে পারো, মেওয়ার রাজবংশের বিভিন্ন রাজা কিন্তু কন্ট্রিবিউট করেছিল এই প্যালেসটা তৈরি করার জন্য। 1553 সালে, মানে 1553 সালে মহারানা উদয় সিং টু প্রথমে এই প্যালেসের নির্মাণ কার্য শুরু করেন। 1553 আগে কিন্তু চিত্তর ছিল রাজধানী, বা চিত্তরে কিন্তু প্যালেস ছিল, তো উনি ওনার রাজধানী শিফট করে নিয়ে আসেন উদয়পুরে। ওনার নাম নিয়ে কিন্তু এই জায়গার নাম হয় উদয়পুর। একদম নতুন সিটি ছিল তখন। 1553 সালে এই প্যালেসের কাজ শুরু হয়। 400 বছর ধরে বিভিন্ন মহারানারা এই প্যালেসে
কন্ট্রিবিউট করে এই প্যালেসের কাজকর্ম করিয়ে থাকে। বিরাট বড় একটা প্যালেস, একদম লেক পিছোলার পারে বলতে পারো, পিছোলা লেকের একদম পারে বিরাট বড় প্যালেস। এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন রানাদের মানে মহারানাদের সাল কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোন সাল থেকে কোন সাল অবধি তারা রাজ্য চালিয়েছিল। এখানে মহারানা উদয় সিং 2 দেখাচ্ছে 1537 টু 1572। এখান দিয়ে কিন্তু ইনি কিন্তু এই উদয়পুর প্যালেস বা এই সিটি প্যালেস তৈরি করেছিল। মহারানা প্রতাপ, মহারানা প্রতাপের নাম আমরা অনেক শুনেছি। অমর সিং, মহারানা অমর সিংয়ের নামও কিন্তু আমরা অনেক শুনেছি। দুটো আইল্যান্ড আছে তোমাদের বললাম এখানে, এটা হচ্ছে তাজ লেক প্যালেস হোটেল। লেক প্যালেস হোটেলটা কোথায় দেখো একবার, পুরো জলের মাঝখানে। এখানে যেতে গেলে কিন্তু বোটে করেই যেতে হবে। আর তার সাথে এদিকে একটা দেখা যাচ্ছে, এটাকে বলছে জগবন্দি। এই হচ্ছে লেক পিছোলা, এটা কিন্তু একটা ম্যানমেড লেক। উদয়পুর শহরের জলের যোগান দেওয়ার জন্য এই লেক তৈরি করা হয়েছিল। 1387 খ্রিস্টাব্দে মহারানা লক্স এই লেক কিন্তু তৈরি করে। আর্টিফিশিয়াল লেক। এই লেকের লেন্থ হচ্ছে 4 কিলোমিটার, আর উইডথ বলে যদি, চওড়া বলে যদি, তাহলে হচ্ছে 3 কিলোমিটার। প্যালেস থেকে বেরিয়েই হাতে চলে আসছে আমাদের ডাব। ডাবগুলো এখানে 70 টাকা করে দাম, একটা ডাব। উদয়পুরের প্যালেস থেকে বেরিয়ে এসে বাদিকে আমরা জগদীশ টেম্পল দেখতে পাচ্ছি। উদয়পুরে ওয়ান অফ দ্য লার্জেস্ট টেম্পলস জগদীশ টেম্পল। তো 1651 সাল থেকে কিন্তু এখানে পুজো হয়ে আসছে। প্রথমে এটা জগন্নাথ রায় টেম্পল ছিল, আস্তে আস্তে নাম চেঞ্জ হয়ে জগদীশজি টেম্পল হয়ে গেছে। জগদীশ টেম্পলের পরে আমরা আস্তে আস্তে উদয়পুরের গলির ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বাগর কি হাভেলির দিকে। বাগর কি হাভেলি আর গাঙ্গোর ঘাট আছে এখানে, এই দুটো আমরা ভিজিট করব। গাঙ্গোর ঘাট কিন্তু পিছোলা লেকের মধ্যেই পড়ছে। এদিকে রয়েছে গাঙ্গোর ঘাট, আর এখানে রয়েছে বাগর কি হাভেলি মিউজিয়াম। বাগর কি হাভেলি আমরা যাব প্রথমে, তারপরে গাঙ্গোর ঘাটের দিকে আসবো। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাগর কি হাভেলিতে। বাগর কি হাভেলি যদিও এখন বন্ধ হয়ে গেছে, সকালবেলা 9:30 থেকে বিকালবেলা 5:30 অবধি খোলা থাকে। মানে টিকিট সিস্টেম রয়েছে এখানে, টিকিট কেটে বাগর কি হাভেলি দেখা যায়। এই বাগর কি হাভেলি তৈরি করেছিল হচ্ছে অমরচাঁদ বাড়োয়া। উনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন 1751 থেকে 1778 সাল অবধি এই মেওয়ারের। এখন যেহেতু বন্ধ হয়ে গেছে, ভেতরে আমরা ঢুকতে পারবো না, তাই জন্য বাইরে থেকে তোমাদের জাস্ট বাগর কি হাভেলি দেখাচ্ছি। আর এখানে কিন্তু একটা পাপেট শো হয়, 125 টাকা করে টিকিট। মোবাইল নিয়ে যদি ঢোকো তাহলে আরও 125 দিতে হবে। তো আমরা যেহেতু জয়সলমীরে পাপেট শো দেখেছি, আর এখানে আমরা পাপেট শোতে যাবো না, পাপেট শো দেখবো না। গনগোর ঘাটকে দেখতে এখন ঠিক এরম লাগছে সন্ধেবেলা, জাস্ট আলো টালো জ্বলে গেছে সব জায়গায়, দারুণ লাগছে কিন্তু। এটাই কিন্তু লেক পিছোলা। এখানে যে প্যালেসটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লেক প্যালেস হোটেল, তাজ লেক প্যালেস হোটেল। এটা আমরা প্যালেস থেকে দেখতে পাচ্ছিলাম, মানে সিটি প্যালেস থেকে। আর সিটি প্যালেসটা হচ্ছে এখানে। সিটি প্যালেসে আলো টালো জ্বলে গেছে, সিটি প্যালেসকেও কিন্তু দেখতে দারুণ লাগছে। উদয়পুরের গলির ভেতর দিয়ে ভাইয়া পুরো জেমস বন্ডের মতো অটো চালাচ্ছে, জেমস বন্ড। পুরো ভয় পাইয়ে দিচ্ছে। আমার পুরো রাইড এত ভয় লাগেনি, সিরিয়াসলি। এটা হচ্ছে আমাদের হোটেল উদ্যাপ বিলাস, আর এর ঠিক সামনেই রয়েছে কার অ্যান্ড বাইক রেন্ট। এখানে কিন্তু কার বাইক রেন্ট করা যায় উদয়পুরের জন্য। উদয়পুরের জন্য মানে রাজস্থানের জন্যই বুক করে যেতে পারে উদয়পুর থেকে। দিওয়ালি ভাইবের মধ্যে উদয়পুরে একটুখানি বাইক চালিয়ে আসি। বাইক চালাতে যাচ্ছি বলতে জাস্ট যাবো KFC। বনি একটু KFC চিকেন খেতে ইচ্ছা করেছে। সুন্দর সাজিয়েছে দেখো।
तेजी আরে বাবা জি, নিকালো হাত। রাম মন্দিরে মিনিয়েচার করা রয়েছে এটা। শ্রীরাম, জয় শ্রীরাম। और राजेश जी कौन है? আমরা যখন উদয়পুরে ঢুকছিলাম তখন এই জায়গাটা এসেই দাঁড়িয়েছিলাম আর বনি কেএফসি তখনই দেখে নিয়েছে। আমি যখন হোটেল বুক করছিলাম হোটেল বুক করতে করতে বনি কেএফসি দেখেছে, এবারে এদিকে পেছনে বসে কেএফসি আর বিরিয়ানি এগুলো আমার একটা ইমোশন। সত্যি। আজকে আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি উদয়পুর থেকে, দ্য সিটি অফ লেকস উদয়পুর থেকে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে সত্যি তাহলে কি কি করতে হবে সেটা তো নিশ্চয়ই জানো, একটু করে দিও প্লিজ। চলো, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম উদয়পুর।